অনেকেরই একটা প্রশ্ন থাকে, ইনভেস্ট করার সেরা উপায়টা আসলে কোনটা? আমরা কি ছোট ছোট টাকায় মাসে মাসে ইনভেস্ট করব, যেমন মাসে 500 টাকা বা 5000 টাকা করে, যেটাকে আমরা সাধারণভাবে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি, নাকি টাকা জমিয়ে একসাথে বড় অঙ্কে ইনভেস্ট করব যখন মনে হবে এখনই সঠিক সময়, যেটাকে আমরা বলি লাম্পসাম ইনভেস্টমেন্ট? এছাড়াও একটা তৃতীয় পদ্ধতিও আছে, যেটাকে বলা হয় মডিফাইড এসআইপি, মানে আপনি আপনার এসআইপির মধ্যে কিছু ছোট ছোট পরিবর্তন এনে অতিরিক্ত লাভ মানে এক্সট্রা প্রফিট তুলতে পারেন। কারণ দীর্ঘ সময়ে মাত্র 1 থেকে 2% পার্থক্য হতে পারে লাখো কোটি টাকার ফারাক, যা অনেকেই বুঝতেই পারেন না। কিন্তু আজকের ভিডিও শেষ হওয়ার আগেই আপনি বুঝে যাবেন কিভাবে মাত্র আধা বা 1% পার্থক্যেই আপনার ইনভেস্টমেন্টে বিরাট পরিবর্তন আসতে পারে, এবং কিভাবে আপনি আপনার প্রফিটকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন, মানে ম্যাক্সিমাইজ করতে পারেন। তাহলে ইনভেস্ট করার আসল বুদ্ধিমানের উপায়টা কোনটা, যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং সবচেয়ে ভালোভাবে কাজ করে, যার মাধ্যমে ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকেও আপনি তৈরি করতে পারেন বড় সম্পদ বা ওয়েলথ ক্রিয়েশন? এই বিষয়টাই আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিও থেকে আপনি পাবেন এমন কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল লেসন যেগুলো হয়তো আপনার পুরো ইনভেস্টমেন্ট মানসিকতাই বদলে দেবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবার এই কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ নিই। ধরা যাক 3 জন বন্ধু আছে। 1 ববি, যাকে সবাই বলে ব্যাড লাক ববি, কারণ সে সবসময় ভুল সময় ইনভেস্ট করে। 2 মন্টি, যাকে সবাই ডাকে মার্কেট গুরু মন্টি, কারণ সে সবসময় পারফেক্ট সময় ইনভেস্ট করে। 3 সানি, যাকে সবাই বলে স্লো অ্যান্ড স্টেডি সানি, কারণ সে ধৈর্য ধরে, বোরিং হলেও এসআইপি করে, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। 3 জনের লক্ষ্য একটাই, নিজেদের সেভিংসকে বাড়িয়ে ভবিষ্যতে ধনী হওয়া। তাই 1990 সালে, মানে আজ থেকে 35 বছর আগে, 3 জনেই সিদ্ধান্ত নেয় তারা প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করবে। তবে প্রত্যেকের ইনভেস্ট করার ধরন ছিল একদম আলাদা। এখানে আমরা 1000 টাকার একটা উদাহরণ নিচ্ছি, শুধু বোঝার সুবিধের জন্য। আপনি এর চেয়ে বেশি ইনভেস্টও করতে পারেন, কিংবা অন্য সময়ের জন্যেও, কিন্তু উদ্দেশ্য একটাই, সেরা ইনভেস্টমেন্ট পদ্ধতি কোনটা সেটা বুঝে ফেলা। প্রথমেই আসি ববির কথায়। ববি সবসময় মার্কেট নিয়ে চিন্তায় থাকে। সে টাকা জমায় ঠিকই, কিন্তু ইনভেস্ট করার জন্য পারফেক্ট টাইম খোঁজে। সমস্যাটা হলো, ববির টাইমিং সবসময় ভুল হয়, কারণ তার ইনভেস্টমেন্ট সিদ্ধান্তগুলো ইমোশনের উপর ভিত্তি করে। এফওএমও, ফিয়ার অফ মিসিং আউট, এই মানসিকতায় তাকে ভুল পথে নিয়ে যায়। সে তখনই ইনভেস্ট করে যখন মার্কেট তার সর্বোচ্চ পর্যায়ে থাকে, আর ইনভেস্ট করার পরই মার্কেট ক্র্যাশ করে। ফলে ববি সবসময় লস দেখে। যেমন 2020 সালে যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল, তখন ইনভেস্ট করার সেরা সময় ছিল এপ্রিল মাসে। কিন্তু ববি কি করল? সে ঠিক তার আগেই মার্কেট যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল তখনই ইনভেস্ট করল। এখানে আমি একটা গুগল শিট তৈরি করেছি, যেটা লিংক নিচের ডেসক্রিপশনে পাবেন। সেখানে দেখা যায় জানুয়ারি 1990 থেকে তারা সেভিং শুরু করে। তারপর জুলাই 1990-এ মার্কেট 1 মাসে 29% বাড়ে। তখন ববি তার জমানো 7000 টাকা একসাথে লামসাম ইনভেস্ট করে। এরপর আবার জুলাই 1991-এ যখন মার্কেট 28% বাড়ল, সে আবার একই ভুল করে, হর্ষদ মেহতা স্ক্যামের সময় যখন মার্কেট পিকে ছিল। আর ঠিক তারপরেই আসে বড়সড় মার্কেট ক্র্যাশ। অর্থাৎ ববির সব ইনভেস্টমেন্টে ছিল ভুল টাইমে লামসাম, একবারও সে এসআইপি করেনি। তবু একটা ভালো কাজ সে করেছে, সে কখনো নিজের ইনভেস্টমেন্ট বিক্রি করেনি, সে শুধু বাই অ্যান্ড হোল্ড করেছে। তাহলে প্রশ্ন হল, এই এত ভুল করেও ববির রেজাল্ট কি হল? ববি মোট ইনভেস্ট করেছিল 4,20,000 টাকা, মানে 35 বছরে প্রতি মাসে 1000 টাকা করে। এখন সেই 4,20,000 টাকার ইনভেস্টমেন্ট বড় হয়ে দাঁড়িয়েছে 50,42,000 টাকা, মানে সে পেয়েছে গড়ে 11.05% রিটার্ন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে খারাপ টাইমিং করা ইনভেস্টর হয়েও সে বছরে 11% লাভ করেছে। খারাপ না একদম? এটা কিভাবে সম্ভব? কারণ ববি লং টার্ম ইনভেস্টমেন্ট করেছে এবং কখনো বিক্রি করেনি। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জোরেই তার টাকাটা এতটা বেড়েছে। কিন্তু ভুলটা ছিল, সে সবসময় রং টাইমে ইনভেস্ট করেছে।
যদি সে ঠিক সময়ে ইনভেস্ট করত তাহলে রিটার্ন আরও বেশি হতো। এখানেই মনে পড়ে ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তি, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল অ্যান্ড বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। অর্থাৎ যখন সবাই লোভী হয়ে পড়ে আর মার্কেট পিকে থাকে তখন আপনাকে সতর্ক থাকতে হবে, আর যখন সবাই ভয় পাচ্ছে কারণ মার্কেট নিচে নেমে যাচ্ছে ঠিক তখনই আপনাকে ইনভেস্ট করা শুরু করতে হবে। তো এবার আমরা কথা বলবো তার এক বন্ধুকে নিয়ে, মার্কেট গুরু মন্টি। তার যেন একটা সিক্সথ সেন্স আছে, মানে সে আগেই বুঝে যায় কখন মার্কেট ওপরে উঠবে আর কখন নিচে নামবে। যেই মুহূর্তে মার্কেট ওপরে ওঠার ইঙ্গিত পায় মন্টি তখনই নিজের সব টাকা একসাথে ইনভেস্ট করে ফেলে। সেও প্রতি মাসে 1000 টাকা করে সেভ করে, কিন্তু ইনভেস্ট করে শুধু তখনই যখন মার্কেট ক্র্যাশ করে বা একদম নিচের লেভেলে থাকে। উদাহরণ হিসেবে ধরা যাক মার্কেট টানা 3 মাস ধরে পড়ে যাচ্ছিল আর ডিসেম্বর 1990 এসে নিচের একদম তলায় পৌঁছায়। ঠিক সেই সময় মন্টি তার সেভ করা টাকাটা একদম পারফেক্ট টাইমে ইনভেস্ট করে। এর পরের বার যখন সে ইনভেস্ট করেছিল তখন মার্কেট মাত্র 2% নিচে ছিল আর পরের মাসে 28% ওপরে উঠে যায়। অর্থাৎ মন্টি ঠিক সময়ে ইনভেস্ট করেছিল। তারপর যখন হর্ষদ মেহতার স্ক্যামের সময়ে মার্কেট আবার বাড়তে শুরু করেছিল তখনও মন্টি বিনিয়োগ করে, আর যখন ওই স্ক্যামের কারণে মার্কেট আবার ক্র্যাশ করে তখনও সে নিজের দামে ইনভেস্ট করতে ভুল করেনি। এইভাবে সে প্রতিবারই ইনভেস্ট করেছে ঠিক পারফেক্ট টাইমে, যখন মার্কেট ক্র্যাশ করছিল বা ওপরে ওঠার আগে ছিল। মোট মিলিয়ে মন্টি ইনভেস্ট করেছে 4.2 লক্ষ টাকা। এখন একটা প্রশ্ন, তোমরা কি আন্দাজ করতে পারবে এই মাস্টার ইনভেস্টর তার বিনিয়োগ থেকে কত % রিটার্ন পেল আর তার পোর্টফোলিওর ভ্যালু কত দাঁড়ালো? চলো জেনে নেওয়া যাক। মন্টির রিটার্ন রেট ছিল 11.64% আর তার পোর্টফোলিওর ভ্যালু হল 58,95,000 টাকা। এখন নিশ্চয় তোমার মনে প্রশ্ন আসছে, এত বড় মার্কেট গুরু হয়েও মন্টি কেন বিশ্বের সবচেয়ে খারাপ ইনভেস্টর ববির থেকে মাত্র 8 লাখ টাকা বেশি আয় করল? যেখানে ববি পেয়েছে 11% রিটার্ন, সেখানে মন্টি শ্রেষ্ঠ ইনভেস্টর হয়েও পেল মাত্র 11.65% রিটার্ন। তাহলে এটা কিভাবে সম্ভব? এই রহস্যটাই আমরা পরের অংশের ডিটেলে অ্যানালাইজ করব, আর দেখব মন্টি কি সত্যি এই চ্যালেঞ্জের বিজয়ী। এখন দেখা যাক আমাদের তৃতীয় বন্ধু সানি কত রিটার্ন পেল। সানির কৌশল ছিল একদমই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। সে জানুয়ারি 1990 সালেই একটি এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করে, যেখানে প্রতি মাসে সে 1000 টাকা করে ইনভেস্ট করত। সে ববির মতো সঠিক সময় খুঁজে নেওয়ার চেষ্টা করেনি, না মন্টির মতো মার্কেটের ওঠানামা নিয়ে চিন্তা করেছে। সে শুধু একবার এসআইপি চালু করেছিল, তারপর আর কোনো দুশ্চিন্তা না করে নিজের জীবন উপভোগ করেছে। তার এসআইপি প্রতি মাসে অটোমেটিকভাবে ইনভেস্ট হয়েছে। যেই সময়ে 1992 সালের হর্ষদ মেহতা স্ক্যাম ছিল, অথবা 2001 সালের .com ক্র্যাশ, এমনকি 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্র্যাশ, সব ক্ষেত্রেই সানি বিনিয়োগ চালিয়ে গেছে, কোনো মাস বাদ দেয়নি, এবং এর ফলাফল ছিল অবিশ্বাস্য। সানির মোট 4.2 লাখ টাকার ইনভেস্টমেন্ট বেড়ে দাঁড়ায় 59.85 লাখ টাকা। অর্থাৎ তার গড় রিটার্ন হয় 11.7% প্রতি বছর, যা 3 জনের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে তুলনাটা একবার দেখা যাক। বিশ্বের সবচেয়ে খারাপ ইনভেস্টর ববি পেয়েছে 11.05% রিটার্ন, অর্থাৎ 50.42 লাখ টাকা। মার্কেট টাইমিং মাস্টার মন্টি পেয়েছে 11.64% রিটার্ন, অর্থাৎ 58.95 লাখ টাকা। আর সাধারণ কিন্তু ধারাবাহিক ইনভেস্টর সানি পেয়েছে 11.7% রিটার্ন, যার ফলে তার পোর্টফোলিও প্রায় 60 লাখ টাকায় পৌঁছেছে। এখন প্রশ্ন উঠছে, এমন কি ঘটল যে মন্টির পারফেক্ট মার্কেট টাইমিংও সানির সরল এসআইপি স্ট্র্যাটেজিকে হারাতে পারল না? এর পেছনে একাধিক কারণ আছে। সবচেয়ে বড় কারণ হল সানি শুরু করেছিল আগে ভাগে। ধরা যাক এটা একটা 10 কিলোমিটার ম্যারাথন রেস, যা শেষ করতে লাগে 2 ঘন্টা। এখন একজন দৌড়বিদ যদি অন্যদের থেকে 20 মিনিট আগে দৌড় শুরু করে, তাহলে স্বাভাবিকভাবেই সে একটা বড় অ্যাডভান্টেজ পাবে। ঠিক একইভাবে সানি তার এসআইপি শুরু করেছিল জানুয়ারি 1990-এ, যখন মার্কেট গুরু মন্টি অপেক্ষা করছিল মার্কেট কখন পড়বে সেই মুহূর্তটার জন্য। ফলস্বরূপ সে প্রথম ইনভেস্টমেন্ট করে ডিসেম্বর 1990-এ, যখন মার্কেট প্রায় 25% নিচে নেমে গেছিল। কিন্তু এখানে ভুলটা হলো, সে ভেবেছিল এটা পারফেক্ট টাইম, কিন্তু আসলে তা ছিল না।
কারণ জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মার্কেট 100% পর্যন্ত বেড়ে গিয়েছিল। অর্থাৎ জানুয়ারিতে যদি এনএভি 10 থাকত, সেপ্টেম্বরে সেটা 20 হয়ে গিয়েছিল। আর যখন মার্কেট 25% পড়ে গেল, তখন এনএভি হল 15। তখন মন্টি ইনভেস্ট করল। কিন্তু সানি তো ইনভেস্ট করেছিল জানুয়ারি থেকে, যখন এনএভি ছিল 10। অর্থাৎ মন্টির প্রথম ইনভেস্টমেন্টের সময়েই সানির টাকা ইতিমধ্যে 50% বেড়ে গিয়েছিল। এখানেই মনে পড়ে পিটার লিঞ্চের বিখ্যাত উক্তিটি, ফার মোর মানি হ্যাজ বিন লস্ট বাই ইনভেস্টার্স ওয়েটিং ফর কারেকশনস দ্যান হ্যাজ বিন লস্ট ইন দ্য কারেকশনস দেমসেলভস। অর্থাৎ যত টাকা মানুষ মার্কেট ক্র্যাশের সময় হারায়, তার চেয়ে অনেক বেশি টাকা হারায় তারা যারা ক্র্যাশের অপেক্ষায় থেকে ইনভেস্টই করে না। ফলাফল কি? মার্কেট ইতিমধ্যে অনেক বেড়ে যায়, আর তাদের সেই মিসড অপরচুনিটি কখনো ফিরে আসে না। তো এটাই ছিল মন্টির প্রথম ভুল। সে ঠিকই মার্কেট ক্র্যাশের সময় ইনভেস্ট করত, কিন্তু সেই পারফেক্ট টাইম খোঁজার চেষ্টাতেই তার ইনভেস্টমেন্ট বারবার ডিলে হচ্ছিল। কিন্তু এটাই কেবল প্রথম কারণ। দ্বিতীয় কারণ আরও গুরুত্বপূর্ণ। এর আগে একটা কথা, অনেকেই জানে না কোথায় বা কিভাবে ইনভেস্ট করা উচিত। এই জ্ঞান বা আত্মবিশ্বাসের অভাবেই অনেকে বিনিয়োগে দেরি করে ফেলে, ফলে তাদের অজান্তেই লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যায়। এই সমস্যা দূর করতে আমি একটি ফাইন্যান্সিয়াল ফ্রিডম গাইড তৈরি করেছি, যেখানে খুব সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি কিভাবে এবং কোথায় ইনভেস্ট করলে আপনি আগেভাগে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। এর লিংক নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পাবেন। এখন ফিরে আসি মন্টির কম রিটার্নের দ্বিতীয় কারণে। যত ছোটই হোক, আপনার প্রথম দিকের ইনভেস্টমেন্টগুলো লং টার্মের সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর ম্যাজিক। সানি যেহেতু তার ইনভেস্টমেন্ট একদম শুরুতেই করেছে, তাই তার সেই প্রথম দিকের টাকা সবচেয়ে বেশি সময় পেয়েছে বাড়ার ও গ্রো করার জন্য। আর এটাই পুরো খেলায় সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে। দুজনই মোটে 4.2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, কিন্তু পার্থক্য ছিল কি আগে শুরু করেছে। এখান থেকেই আসি আজকের দ্বিতীয় লেসন, টাইম ইন দ্য মার্কেট বিটস টাইমিং দ্য মার্কেট। অর্থাৎ আপনি যত বেশি সময় মার্কেটে থাকবেন, ততই আপনার লাভ বাড়বে, আর আপনি মার্কেট টাইমিং এক্সপার্টদের থেকেও এগিয়ে যাবেন। তাই যখনই আপনার হাতে কিছু বাড়তি টাকা আসে, অপেক্ষা না করে সেটি তৎক্ষণাৎ ইনভেস্ট করা উচিত। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সানি যেহেতু নিয়মিত বা রেগুলারলি ইনভেস্ট করছিল, তাই মার্কেট যখন পড়ে যাচ্ছিল সে অটোমেটিকলি বেশি ইউনিট কিনছিল, আর যখন মার্কেট বাড়ছিল তখন কম ইউনিট কিনছিল। কারণ এসআইপিতে অ্যামাউন্ট ফিক্সড থাকে, তাই এই প্রক্রিয়াটা স্বয়ংক্রিয়ভাবে ঘটে। এটাকেই বলে রুপি কস্ট অ্যাভারেজিং, যা অত্যন্ত শক্তিশালী একটি ধারণা। আমি আগের এসআইপি বনাম লামসাম ভিডিওতে এটি বিস্তারিতভাবে বুঝিয়েছি। এর ফলে সানি ববির মতো দামি ভ্যালুয়েশনে বেশি কেনেও নি, আবার মন্টির মতো টাকা ফেলেও রাখেনি। এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, টাইম ইন দ্য মার্কেট নট অনলি বিটস টাইমিং দ্য মার্কেট, বাট অলসো ডিলিটস মোস্ট অফ দ্য মিস্টেকস অফ ব্যাড টাইমিং। অর্থাৎ আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন, তাহলে ভুল সময়ে ইনভেস্ট করার ভুলগুলো মুছে যায়। কারণ কম্পাউন্ডিং আর ধৈর্য দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। এমনকি ববি, যাকে আমরা সবচেয়ে খারাপ ইনভেস্টর বলেছিলাম, সেও ভালো প্রফিট করেছে, কারণ সে তার টাকা দীর্ঘ সময় মার্কেটে রেখেছিল আর কম্পাউন্ডিং এর জাদুর সুবিধা নিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হল, যদি আমরা আমাদের এসআইপি কে সামান্য পরিবর্তন করি, তাহলে কি আমরা আরো বেশি রিটার্ন পেতে পারি? উত্তর হল হ্যাঁ। কারণ আপনি ইতিমধ্যেই দেখেছেন, মাত্র 1 থেকে 2% অতিরিক্ত রিটার্নই লাখ লাখ টাকার পার্থক্য তৈরি করে। যেমন 11% রিটার্নে পোর্টফোলিও হয় 50 লাখ, আর 11.7% রিটার্নে সেটা বেড়ে যায় প্রায় 59 লাখে। তাহলে যদি আমরা আমাদের এসআইপি কে সামান্য মডিফাই করতে পারি, তাহলে আমরাও এমনই অতিরিক্ত রিটার্ন পেতে পারব। তাহলে প্রশ্ন হচ্ছে, এই মডিফাইড এসআইপিটা আসলে কি? এইটা আমরা বিস্তারিতভাবে জানব পার্ট 2, অর্থাৎ পরের ভিডিওতে। তাই যদি তুমি জানতে চাও এই নতুন স্ট্র্যাটেজিটা কেমন কাজ করে, তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমি পার্ট 2 দেখতে চাই। ফায়ার! কিন্তু তার আগে আমার কাছে তোমাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যার উত্তর আমি দেখতে চাই
কে দিতে পারে ঠিকঠাকভাবে নিজে। প্রশ্নটা একটু কঠিন, তাই মনোযোগ দিয়ে শুনো। ধরা যাক আমরা যদি 1990 থেকে 2025 পর্যন্ত CAGR অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট দেখি, তাহলে সেটা প্রায় 14.5% হয়। অর্থাৎ যদি কেউ 1990 সালের জানুয়ারিতে একবারে 4.2 লক্ষ টাকা ইনভেস্ট করত, তাহলে সেই টাকা 35 বছরে 14.5% রিটার্নে বড় হয়ে যেত প্রায় 4.8 কোটি টাকায়। ও মাই গড! এখন ভাবো, যেখানে SIP করে ববি, মন্টি আর সানি মাত্র 50-60 লাখ টাকায় পৌঁছালো, সেখানে এই এককালীন ইনভেস্টমেন্ট সোজা 5 কোটি টাকায়। তাহলে প্রশ্ন হলো, একই মার্কেট কন্ডিশনে একই সময়ে ইনভেস্ট করেও এই তিনজনকে মাত্র 11-12% রিটার্ন কেন মিলল, আর এককালীন ইনভেস্টরকে 14.5% রিটার্ন কিভাবে মিলল? এই প্রশ্নটার উত্তর দাও নিচের কমেন্টে। দেখি কে সবচেয়ে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। চ্যাট। আর পরের সপ্তাহে আসছে পরবর্তী ভিডিও, যেখানে আমি এই প্রশ্নের ডিটেল অ্যানালিসিস করব একটা দারুণ গল্পের মাধ্যমে, যেটা শুনে তোমাদের দারুণ লাগবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো, যাতে ওই ভিডিওটা মিস না হয়ে যায়। বেল। বিজনেস ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর স্টক মার্কেট কোর্সের লিংক নিচে ডিসক্রিপশনে রয়েছে, চেক করে নিও। তোমার ইনভেস্টমেন্ট জার্নি এখান থেকেই শুরু হোক। রকেট। ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওর পার্ট 2 ও এককালীন ইনভেস্টমেন্টের প্রশ্নের উত্তর। হ্যাঁ, যদি তুমি জানতে চাও এই নতুন স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে আর এককালীন ইনভেস্টমেন্টের প্রশ্নের উত্তর, তাহলে কমেন্ট করে জানাও, আমি পার্ট 2 দেখতে চাই। ফায়ার। আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু, বান্ধব ও পরিবারের সাথে, যাতে তারাও রিয়েল ফাইন্যান্সিয়াল এডুকেশন পায়। আর যদি মনে হয় ভিডিওটা আরো ভালো হতে পারত, তাহলে ডিসলাইক করো, কারণ তোমার মতামতই আমাদের উন্নতি আনে। তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের সপ্তাহে দ্য বিজনেস প্যাসেঞ্জারের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।